2026-এর উচ্চ মাধ্যমিক মেধা তালিকায় প্রথম দশে রয়েছে 64 জন। এই তালিকায় অর্ধেকের বেশি পড়ুয়া রয়েছে রামকৃষ্ণ মিশনের বিদ্যালয় থেকে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে প্রথম 10-এ জায়গা করে নিয়েছেন 18 জন। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে মেধা তালিকায় প্রথম 10-এ মোট 17 জন, অর্থাৎ 64 জনের মধ্যে 35 নম্বর ডেফিসিট ছিল। এবার তখন একটা খারাপ লাগা কাজ করেছিল। তো তখন ছিল যে নিশ্চয়ই ফোর্থ সেমিস্টারে যদি খাটি নিশ্চয়ই হবে, এই বিশ্বাস ছিল। তো আমি দিয়েছিলাম ফোর্থ সেমিস্টারে, যতটা আমাদের যেই মেন্স ছিল তারপরেই মানে খুব কাছাকাছি ছিল। তো সেইটা সময়তেই বেশি স্ট্রেস করে পড়েছিলাম। তারপরে এতটা আমি এক্সপেক্ট করিনি, মানে সাবজেক্টিভ পরীক্ষায় যে এতটা ভালো নম্বর আসবে, পুরো নম্বর কোথায় বা যাই হোক, সেটা আশা করিনি। পড়াশুনো দেখুন, আমার সামনেই পরীক্ষা আছে, 17 তারিখ অ্যাডভান্স আছে। পড়াশুনো করা হয় আর কি, কীরকম ভ্যারি করে বিভিন্ন দিন, কিন্তু যত চেষ্টা করি একটা মোটামুটি 7-8 ঘন্টা, মোটামুটি এমন না সারাদিন পড়াশুনো করছি এরকম না। বাবা মাকে কোনো প্রেশার দেয় যে এটা করতে হবে, এতক্ষণ করতে হবে? আমি যখন প্রথমবার র্যাঙ্ক করিনি, মাধ্যমিকে করেছিলাম, থার্ড সেমিস্টারে যখন করিনি, তখন আমি ভেবেছিলাম মা হয়তো খুব রেগে যাবে, কিন্তু মা বাবা তারা যে আমার উপর বিশ্বাস রেখেছিলেন, বকেননি ইনফ্যাক্ট, তখন আমার এটাই অবাক লেগেছিল। তাদের মুখ তুলে তাদের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু কিছুটা বলতে পারেন আমি লড়েছি এটার জন্য। ভালো রেজাল্ট হবে তো তার অবদান বেশি। অবদান তো সবারই রয়েছে, বাবা মা দাদা, উপরে এই রামকৃষ্ণ মিশনের মহারাজ বা আমাদের ভবনে যারা ছিলেন, ভবন শিক্ষকরা, তারাও যথেষ্ট করেছে। আগে খেলাধুলো করতাম, মানে টেবিল টেনিস তখন বেশ ভালো খেলতাম, খুব ভালো বক্তৃতা করতে পারে। তো এই পড়াশোনার চাপে একটু কমে গেছিলো আর কি। তারও 10 অবধি বেশ চাপিয়ে করতাম। আগামীর লক্ষ্য দেখুন, ইঞ্জিনিয়ারিং করে আইআইটিতেই পড়বার ইচ্ছা, কীরকম কী হয়। তারপরে তবে একটা দেশের জন্য কিছু করার ইচ্ছা, দেশের বাইরে যাওয়ার খুব একটা ইচ্ছা নেই। মানুষের জন্য, সমাজের জন্য কিছু করার, যেটা আমরা নরেন্দ্রপুরে শিখেছি, বা নরেন্দ্রপুরের যদি একটা কিছু ইমপ্রিন্ট ফলো করতে পারি পরবর্তী সালে, সেটা আমার জন্য, সেটাই আমি চাই। 19 জনের মধ্যে এত ভালো রেজাল্ট, কি বলবেন? না, আমরা খুশি। স্বাভাবিকভাবেই এতজন ছাত্র মেধা তালিকায় এসছে। আমরা সামগ্রিক ফলাফল এখনও হাতে পাইনি, ওটি পেলে আমরা বুঝতে পারবো যে বিদ্যালয়ের সবার রেজাল্ট কেমন হলো। তবে মেধা তালিকায় এখনও পর্যন্ত আমাদের হাতে যা এসেছে রেজাল্ট, তার মধ্যে সপ্তম স্থান বাদ দিলে সমস্ত স্থানেই আমাদের ছেলেরা আছে। সর্বমোট 18 জন ছাত্র 1 থেকে 10-এর মধ্যে রয়েছে। এতগুলি এসেছিল আমরা মনে করতে পারি 2020 সালেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার 2টি সাবজেক্টের পরীক্ষা বন্ধ হয়েছিল, কিন্তু তারপরেও যে ফলাফল প্রকাশিত হয়েছিল তাতেও 18 জন ছাত্র 1 থেকে 10-এ ছিল। 2023 সালেও আমাদের স্কুল থেকে বেশ 9 জন ছাত্র ছিল। 2015 সালে একটি খুব ভালো রেজাল্ট হয়েছিল, সেখানেও প্রায় 19 জন ছাত্র 1 থেকে 10-এ ছিল। 2023-এ ফার্স্ট হয়েছিল, আবার 2026-এ। যারা ছাত্ররা আছেন তাদেরকে কীভাবে আপনারা এত ভালো রেজাল্ট করার জন্য কী পরামর্শ দেন তাদেরকে? দেখুন, আমি এই কথাটি অনেক বছরই প্রায় বলছি। এখনও পর্যন্ত এই এআই-এর যুগে আমাদের ছেলেরা মোবাইল ফোনের প্রকোপ থেকে দূরে আছে। প্রকোপ শব্দটা কঠিন শোনালেও এটি খুব সত্য। এই বয়সের ছেলেদের মোবাইলের প্রতি আসক্তির যে পরিমাণ, সেটি বেড়ে যায়। তো স্বাভাবিকভাবেই এটিকে একটা নিরবিচ্ছিন্ন মনঃসংযোগ ধরে রাখার জন্য কিন্তু আমাদের এই বিদ্যালয় সেই পরিবেশটি প্রদান করে, এবং অবশ্যই ছাত্রদের পরিশ্রম, ছাত্রদের লড়াই, মাস্টারমশাইদের প্রত্যেকের পরিশ্রম, এই সব মিলিয়েই আমাদের হস্টেলে আবাসিক যে সিস্টেমে থাকে ছাত্ররা, সেখানে যারা থাকেন ভবনে, হস্টেলে, তারা যা হস্টেল ওয়ার্ডেন আছেন, তাদের যে পরিশ্রম, এই সমস্ত কিছু মিলিয়েই এই সামগ্রিক ফলাফল ভালো হয়। কিন্তু স্যার, এখন তো আধুনিক যুগ, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে এটা নিয়ে কিন্তু এখন চলছে, তো সেই জায়গাটায় বাদ দিয়ে এরকম রেজাল্ট, মানে আগামী প্রজন্ম যারা আছে তাদেরকে কী বলবেন? স্বাভাবিকভাবেই আমাদের যেটি পরিকল্পনা থাকে যে আমাদের ছাত্ররা হাতে মোবাইল ফোন পায় না, কিন্তু আমাদের ছাত্ররা যাতে আমাদের ল্যাবরেটরি ব্যবহার করতে পারে, ইন্টারনেটের সহযোগিতা পেতে পারে, তার ব্যবস্থা বিদ্যালয়ে আছে, এবং সেইখানে খুব রুটিন মাফিক নিয়ম করে ছাত্ররা সেটির ব্যবহারের সুযোগ পায়। সেটি কিন্তু তাদের নিয়ন্ত্রণ করতে সুবিধে হয়। এই এত বড় সাফল্য নিয়ে কী বলবেন? আমাদের ইদানিং সময়ে হিউম্যানিটিস যে স্ট্রিম এবং ইকোস্ট্যাট স্ট্রিম,
ইদানিং আমরা কমার্সে খুলেছি, সেইগুলো যাতে পরবর্তী সময়ে মেধা তালিকায় আসতে পারে, সেটি হলে আরও আমাদের ভালো লাগে। এখনও পর্যন্ত একজন ইকোস্টার, বাকি সবাই সায়েন্স, মানে পিওর সায়েন্স বলা যেতে পারে। মেঘার ছোট্ট ভাই, ওর কাকার ছেলে। এই সবে 1.5 বছর বয়স। লকডাউন নিচ্ছে কেমন লাগছে আজকে যখন রেজাল্টের খবর শুনলে? খুব ভালো লাগছে। একটু অপ্রত্যাশিতই ছিল, কারণ ওরম ভাবে তো কেউ এক্সপেক্ট করে না যে একটা র্যাঙ্ক হোল্ড করব। যখন শুনলাম টিভিতে 5th র্যাঙ্ক হোল্ড করছি, মেয়েদের মধ্যে প্রথম, দুটোই ভীষণ আনন্দের যে মেয়েদের মধ্যে প্রথম এবং 5th র্যাঙ্ক হোল্ড করছি। ইটস লাইক এ ড্রিম। তো সেটা এখন সত্যি হয়েছে, তো খুব ভালো লাগছে। কোন সাবজেক্টের নাম্বার কিরকম? আমার রেজাল্ট আমি কিছুক্ষণ আগে চেক করলাম। আমার বাংলায় 96, ইংলিশে 100, পলিটিক্যাল সায়েন্সে 98, হিস্ট্রিতে 96, জিওগ্রাফিতে 98 আর কম্পিউটার অ্যাপ্লিকেশনে 100। ভবিষ্যতে কি করার ইচ্ছে? ভবিষ্যতে সিভিল সার্ভেন্ট হওয়ার ইচ্ছা আছে। ইউপিএসসি এক্সাম প্রিপারেশন নেব এবার, তারপর দেখি। পড়াশোনার পাশাপাশি আর কি করতে থাকবে? পড়াশোনার পাশাপাশি আঁকতে ভালোবাসি, গান গাই, আর রিসেন্টলি চেস খেলা আমি শুরু করেছি এইচএস এর পরে। তো সেটা এখন মাঝে মাঝে বাবার সাথে আমি খেলি, যেহেতু বাবা খুব ভালো চেস প্লেয়ার, বাবার সাথে খেলি। আর তাছাড়াও বিভিন্ন মুভিজ সিরিজ দেখা, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, টিভিতে দেখা, সবই করি। কতক্ষণ পড়াশোনা করবে? সেভাবে কোনো ফিক্স টাইম ছিল না যে এরকম 4 ঘন্টা বা 5 ঘন্টা প্রতিদিন। তবে যদি 4 ঘন্টা পড়েছি বা 5 ঘন্টাই হয়তো পড়েছি, কিন্তু প্রতিদিন পড়ার চেষ্টা করেছি। যে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম, একটা বিভিন্ন রকম সাবজেক্ট আমি নিজের মতো করে প্ল্যানিং করে, যেটা যেরকম বাকি আছে বা যেটা আমার একটু উইক জোন বা যেটা আমার স্ট্রেংথ আছে, তো সেই অনুযায়ী প্ল্যানিং করে আমি নিজেই পড়েছি। কনসিস্টেন্টলি পড়েছি, 2-3 ঘন্টা, কোনোদিন 4-5 ঘন্টা, কিন্তু পড়েছি। স্কুলের টিচারদের কতটা হেল্প পেয়েছো? সব সময় হেল্প পেয়েছি স্কুলের টিচারদের। বিশেষ করে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট আমার প্রথম দিকে একটু কঠিন লাগতো, যেহেতু একদম নতুন একটা সাবজেক্ট। কিন্তু আমার স্কুলে যিনি টিচার ছিলেন, প্লাস আমার প্রাইভেট টিউটর, দুজনেই খুব সাহায্য করেছেন সবসময়। প্লাস অন্যান্য সাবজেক্টে যারা যারা টিচার আছেন আমার স্কুলে, সবাই সবসময় সাহায্য করেছেন প্রতিটা স্টেপে, 3rd সেমিস্টারে, 4th সেমিস্টারে। আর আমার যারা প্রাইভেট টিউটর আছেন তারাও খুব সাহায্য করেছেন। আমার মা সবসময় আমার সাথে ছিলেন। আমার মা আমার বিভিন্ন এক্সামের, আমি বাড়িতে বসে অনেক সময় মক টেস্ট দিয়েছি, মা সেই কপিগুলো চেক করেছে। তো মায়ের তো মাকে নিয়ে কিছু বলার নেই, মায়ের কন্ট্রিবিউশন তো অনেকটাই। আমার রেজাল্টে আমার কন্ট্রিবিউশন যতটা মায়ের আর বাবার, আমার বাবা আমার মা তাদের কন্ট্রিবিউশন তার চেয়ে অনেক বেশি। মায়ের কাছ থেকে কি চাইবে বাবা মার কাছ থেকে এই রেজাল্টে? বাবা মা কাছ থেকে কি চাইবো? বাবা মা তো আমার যা দেওয়ার মানে অনেক, মানে আমি যত রকম সাপোর্ট পাওয়া যায় সব রকম সাপোর্ট পেয়েছি, তো আমার আর কিছু চাওয়ার নেই। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের
ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য, এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে, আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা হয়েছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হয়েছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আপনার স্যাচুয়েশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। একদম। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ। থ্যাংক ইউ।